হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে। তো তোমাদের পুরনো ক্লাসিফিকেশন মোটামুটি শেষের দিকে, আর দু একটা ক্লাস বাকি থাকতে পারে। এগুলো তোমাদের মানে পরে আরো কোনো একদিন এক্সট্রা ক্লাস নিয়ে সেগুলো করাবো। আজকে আমি আরেকটা নতুন বিষয়ে আলোচনা করবো, সেটা হলো তোমাদের 7 পেপারে যে ক্যাটালগিং পেপারটা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। ঠিক আছে? তোমাদের 7 পেপারের ক্যাটালগিং পেপারটা খুবই সহজ। দেখ, তোমাদের তার আগে তোমাদের সিলেবাসটা তোমরা দেখো যে 7 পেপারে ক্যাটালগিং প্র্যাকটিস বলে রয়েছে। সেটা হলো, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল পেপার, সেটা থিওরি পেপার না। এই 7 পেপারে ক্যাটালগিং পেপারের জন্য তোমাদের কোলন ক্লাসিফিকেশন অর্থাৎ সিসির বইটা তোমাদের লাগবে। সেটা তোমাদের দেখ, দুটো ভাগে রয়েছে তোমাদের এই 7 পেপারের ক্যাটালগিং পেপারটা। ক্লাস শুরু করার আগে 7 পেপারের ক্যাটালগিং পেপারটা কি সেটা আগে জেনে নিই। দাঁড়াও। তোমাদের একদিন করে প্র্যাকটিক্যাল ক্লাস হবে আর একদিন করে থিওরি ক্লাস হবে। ঠিক আছে? প্রায় প্র্যাকটিক্যাল প্রায় অনেকটা এগিয়ে গেছে তোমাদের। বলে দেবো কোন দিন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে আর কোন দিন করে তোমাদের থিওরি ক্লাস হবে। ক্যাটালগিং ক্লাস 7 পরে যে ক্যাটালগিং ক্লাসের আগে তোমাদের কিছু বিষয় জানতে হবে, যে এন্ট্রি। ঠিক আছে? এন্ট্রির বিভিন্ন ধরনের ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। যেমন এন্ট্রি কিন্তু এখানে 3 প্রকার বলা হয়েছে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হুম। দেখো, তোমরা এন্ট্রি এখানে সাধারণত 3 প্রকার এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি। ধরছে না কেন? তারা একটু ওয়েট করো। দেখো, এখানে 3 প্রকার এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি। একটা হলো মুখ্য এন্ট্রি অর্থাৎ মেন এন্ট্রি, অ্যাড্রেস এন্ট্রি, সাবজেক্ট এন্ট্রি। আমরা মেন এন্ট্রির মধ্যে দেখবো অনেক কিছু রয়েছে। আমরা যদি তারা একটু ওয়েট করো, নেট একটু স্লো চলছে। দেখো, এখানে আমরা 3 প্রকার এন্ট্রি দেখতে পাচ্ছি, মেন এন্ট্রি, অ্যারে এন্ট্রি, সাবজেক্ট এন্ট্রি। ঠিক আছে? তাহলে মেন এন্ট্রি, তাহলে আমরা আজকে কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস সম্পর্কে জানবো। তাই তোমরা খাতার মধ্যে হেডিং দিয়ে লিখে রাখো যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস। ঠিক আছে? হেডিংটা দিয়ে লিখে রাখো অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস। 7 পেপার উপরে হেডিং দিয়ে তোমরা লিখে রাখো 7 পেপার অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস। দেখতে পাচ্ছ স্ক্রিন? সেটা দেখে দেখে লেখো। দেখো, AACR। লেখা হলে বলবে। ঠিক আছে?
দেখো আজকে আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালন রুলসের সম্পর্কে আমরা জানবো। দেখো এখানে সর্বপ্রথম আমরা যদি দেখি, তার আগে শুরু করার আগে আমাদের আমাদের প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন থাকে সেটা আগে দেখাচ্ছি, তাহলে একটু বুঝতে পারবে যে প্রশ্নের ধরনটা কি থাকে। থিওরি পেপারে ক্যাটালগ পেপারটা খুবই সহজ, এটা কঠিন নয়। মানে ডিডিসি যে অনেক দেখবে, ডিডিসি তোমার সারা বছর প্র্যাকটিস করেও তুমি কিন্তু সেটা ভুল করে আসতে পারো, কিন্তু এটাতে কিন্তু তোমার এতটা ভুল হওয়ার সম্ভাবনা না, কারণ প্রশ্নের মধ্যেই অ্যান্সার থাকে, অর্থাৎ সাজিয়ে লিখতে হবে। আমরা কিভাবে সাজিয়ে লিখবো, এটাও কিন্তু 100 নম্বরের। দেখো এখানে লাইব্রেরি ক্যাটালগ প্র্যাকটিস বলে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো 100 নম্বর, 100 নম্বরের মধ্যে এই দেখো এই গ্রুপ এ আমরা দেখতে পাচ্ছি, গ্রুপ এর যে কোনো দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, 1 থেকে 4-এর মধ্যে যে কোনো দুটি প্রশ্ন, এক একটা প্রশ্নের মান কিন্তু 18 নম্বর করে। ঠিক আছে, 18 নম্বর করে এক একটা প্রশ্নের মান। তো এই হলো প্রশ্ন। দেখবে এখানে HTTP আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এই যে সবগুলোর ফুল ফর্ম দেওয়া আছে, HTTP হাল্প টাইটেল পেজ, TP টাইটেল পেজ, VTP। ঠিক আছে, ভার্সন টাইটেল পেজ, OI আদার ইনফরমেশন। তাহলে এইগুলো সবগুলো কিন্তু এই এক একটা প্রশ্ন, 1, 2, 3, 4। ঠিক আছে, এই হলো প্রশ্ন। এই আমরা দেখবো উপরে বলে দিয়েছে অ্যাংলো আমেরিকান ক্যাটালন রুলস করতে বলেছে। ঠিক আছে, দেখবে উপরে কিন্তু বলে দিয়েছে। তাহলে আমাদের অ্যাংলো আমেরিকান ক্যাটালন রুলসটা কি সেটা আমাদের জানতে হবে, সেই নিয়মটা জানতে হবে। দেখো কি কি করতে বলেছে, মেন এন্ট্রি করতে বলেছে, অল অ্যাডের এন্ট্রি করতে বলেছে, ইনক্লুডিং ট্রেসিং অ্যান্ড নেসেসারি রেফারেন্স এন্ট্রি। তাহলে আমরা মেন এন্ট্রি আজকে আমরা জানবো, মেন এন্ট্রি কিভাবে করতে হয়, মেন এন্ট্রি ফরম্যাট কি, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। ঠিক আছে, আজকে আমরা একসাথে সমস্ত কিছু আমরা জানবো না, কারণ সব কিছু একসাথে জানলে আমরা এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে প্রবলেম হবে। আমরা আগে মেন এন্ট্রিটা কি সেটা আগে আমরা জেনে নেব, অর্থাৎ মেন এন্ট্রি ফরম্যাট সম্পর্কে আমরা জানবো আজকে। এই ফরম্যাটটা তোমরা খাতা বের করে লিখে নাও। ঠিক আছে, দেখো এটা মেন এন্ট্রি ফরম্যাট, অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলস এর মেন এন্ট্রি ফরম্যাট। উপরে হেডিং দিবে মেন এন্ট্রি। ঠিক আছে, তোমাদের অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলস এর 3টে এন্ট্রি রয়েছে, 3টের মধ্যে আমরা আজকে মেন এন্ট্রি সম্পর্কে জানবো। তারপরে এরকম করে একটা টেবিল করবে, এরকম একটা টেবিল করবে। টেবিল করার পর দেখবে এখানে কল নম্বর লিখবে সবসময়, এই যে এরকম একটা টেবিল করবে। এই টেবিলটা পরীক্ষা করে দেওয়া থাকে, তোমাদের টেবিল পরীক্ষার সময় বানাতে হবে না, পরীক্ষা টেবিল সেট করে দেওয়া থাকবে, তোমরা খালি ঠিক জায়গায় বসাবে। যেমন এই টেবিলের এখানে সবসময় কল নম্বর হবে। আজকে ফরম্যাটটা জানবে, কল নম্বর মানে এখানে সবসময় কল নম্বর বসবে। ঠিক আছে, এখানে কখনো নম্বর বসতে পারে, অথবা না থাকলে শুধু এটাই লিখে দেবো, কল নম্বর। ঠিক আছে, টেবিল করা হয়েছে হলে বলবে, তারপরে আমি পড়া শুরু করবো। টেবিলটা আগে তৈরি করো, টেবিলটাকে দাঁড়াও, টেবিলটা আমি শুরু করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। টেবিলটা দেখতে এরকম হবে, মেন এন্ট্রি, টোটাল টেবিল। টেবিল হয়েছে, বাকিদের হয়েছে তো? দেখো টেবিল করার পর আমরা আমরা সবসময় এখানে এখানে
এটাকে অ্যাক্সেস পয়েন্ট বলা হচ্ছে। ঠিক আছে, এখানে অথার নাম বসে, দেখো এখানে কি কি বসতে পারে সেটা লেখো। অথারের নাম বসতে পারে। ঠিক আছে, সব সময় কোনো লেখার আগে দুটো লেটার সবসময় এদিকে আসবে। ঠিক আছে, দেখবে সবগুলোর মধ্যে দুটো লেটার এদিকে এসছে। ঠিক আছে, মানে একটা অ্যাকচুয়ালি দুটো লেটার দেখবে এদিকে এসেছে, শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু দুটো লেটার এখান থেকে শুরু হবে। ঠিক আছে, অর্থাৎ অথার নেম। আর কি কি বসতে পারে, কখনো টাইটেল বসতে পারে, টাইটেল লিখবে। ঠিক আছে, কখনো অথারও বসতে পারে, কখনো টাইটেল বসতে পারে। তো কখন টাইটেল বসবে বা অথার বসবে, তাহলে এটা আমরা টাইটেলটা আমরা অথবা দিয়ে ওয়ার্ড দিয়ে টাইটেল দিই। ঠিক আছে, তো অথারের নেম সবসময় উল্টে বসবে। কিভাবে বসবে উল্টে এটা বলবো, আগে তোমরা জানো এইটাই। আজকে ফরম্যাট লিখবে, আজকে কিভাবে বসবে সেটা পরের ক্লাসে আমি বলে দেবো। আজকে ফরম্যাটটা তোমরা মুখস্থ করবে, তাহলে তোমরা পরের ক্লাস তুমি ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে, অথার নেম, অথার নেম উল্টে বসে, অথবা কখনো টাইটেল বসে। তাহলে কি এটাকে কি বলা হয়, এটা কিন্তু একটা নাম রয়েছে, এটাকে আমরা কিন্তু অ্যাক্সেস পয়েন্ট বা হেডিং বলে থাকি। এটার জায়গার নাম, অর্থাৎ এই পুরোটার একটা নাম রয়েছে। ঠিক আছে, এটাকে আমরা অ্যাক্সেস পয়েন্ট বলে থাকি। অ্যাক্সেস পয়েন্ট বলে থাকি। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, যেখানে অথার নেম বা টাইটেল বসে এই জায়গাটায়, এটাকে এটাকে আমরা অ্যাক্সেস পয়েন্ট বলে থাকি। আর এটাকে কল নম্বরের ঘর বলে থাকি, এটাকে অ্যাক্সেস পয়েন্টের ঘর বলে থাকি। আর এখানে কিন্তু অ্যাক্সেশন নাম্বার বা এসিসি নাম্বার বলে থাকি। ঠিক আছে, আমরা অ্যাক্সেশন নাম্বারটা ফুল ফর্ম লিখে দিচ্ছি, অ্যাক্সেশন নাম্বার। ঠিক আছে, অ্যাক্সেশন নাম্বার সবসময় এখানে বসবে, আর কল নম্বর এখানে বসবে। এখানে টাইটেল বসবে, বা কখনো টাইটেল আবার দুটো টাইটেল অথার একসাথে বসবে না, হয় কখনো টাইটেলও বসতে পারে, কখনো অথারও বসতে পারে। এখন কখন কোনটা বসবে প্রশ্ন দেখেই ডিসিশন নিতে হবে, প্রশ্নটা পড়তে হবে, প্রশ্ন পড়েই সেই হিসেবে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো তো লেখা, বলো এ পর্যন্ত হয়েছে? তাহলে এখন দেখো, আমরা এখানে দুটো লেটার সবসময় লিখবো, লেখার পর আমরা কিন্তু আবার এটা এখান থেকে শুরু করব না, এটা সবসময় আমরা এই দাগের এখান থেকে শুরু করব। ঠিক আছে, অর্থাৎ এখানে টাইটেল লিখবো সবসময়, টাইটেল সমান সমান প্যারালাল টাইটেল, তারপরে কোলন দিয়ে লিখবো সাব টাইটেল। ঠিক আছে, সাব টাইটেল বা আদার্স টাইটেল, মানে যা যা থাকবে, কোলন দিয়ে সাব টাইটেল বা আদার্স টাইটেল বা আদার্স। সাবটাইটেল বা সাবটাইটেল বলতে আমরা কি বুঝি, বন্ধনীর মধ্যে লিখতে পারো আদার্স টাইটেল, আদার্স টাইটেল মানে আদার ক্ষুদ্র ক্ষুদ্র যে টাইটেল গুলো থাকে প্রশ্নের মধ্যে সেগুলো হবে। তারপরে আমরা স্ল্যাশ চিহ্ন দেব, একটা দাগ চিহ্ন দেব। ঠিক আছে, হয়েছে এই ভিতরে লেখা, টাইটেল সমান প্যারাল টাইটেল, কোলন দিয়ে সাব টাইটেল বা আদার্স টাইটেল, তারপর স্ল্যাশ চিহ্ন দিয়ে অথার। স্ল্যাশ চিহ্ন দিয়ে অথার হয়েছে, তারপর আমরা সেমি কমা দেব। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, আমি সেমি কমা জায়গায় কোথাও যদি কমা দিয়ে দিলাম তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই টাইটেল পর সমান সমান হবে, তারপরে কোলন হবে, তারপরে আবার স্ল্যাশ চিহ্ন হবে, তারপরে হচ্ছে একটা স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরই কিন্তু আমি অথারের নাম লিখবো, তারপর অথারের নাম দিয়ে সেমি কমা। ঠিক আছে, অথার বলতে অথার নেম। ঠিক আছে, তারপরে আমরা ট্রান্সলেটেড বাই, অর্থাৎ যিনি কোনো একটা বিষয় ট্রান্সলেট করবেন,
ঠিক আছে, তার নাম হবে, মানে অথরের পরই কিন্তু তার নাম হবে ট্রান্সলেটেড বাই। ট্রান্সলেটেড বাই মানে যিনি লিখবেন তার নাম হবে। ঠিক আছে, তারপরে আমরা সেমি কমা দেবো আবার, তারপরে ইলাস্ট্রেটেড বাই লিখে তার নামটা লিখবো, সেমি কমা দিয়ে তার নাম লিখবো। ঠিক আছে, তারপরে আমরা এটা লেখার পর দেখো ইলাস্ট্রেটেড বাই পর্যন্ত হয়েছে, ইলাস্ট্রেটেড বাই পর্যন্ত লেখো, তারপর আমি বলছি কি করবো। লেখা হলে বলবে। ঠিক আছে, লেখা হয়েছে, বলো। ইলাস্ট্রেটেড বাই সেমি কমা দিয়ে লেখা হয়েছে। দেখো তারপরে আমরা এডিটেড বাইটা লিখবো না। ঠিক আছে, তারপরে ডট দিয়ে স্ল্যাশ চিহ্ন দেবো, ডট দিয়ে স্ল্যাশ চিহ্ন দেবো। ঠিক আছে, দেওয়ার পর যদি এডিশন থাকে লিখবো, না থাকে এডিশন এডিশন লিখবো, তারপর আবার স্ল্যাশ চিহ্ন দেবো। দেওয়ার পর তারপরে এডিটর নেম বা এডিটর নেম লিখবো। ঠিক আছে, বা এডিটেড বাই এটা এটা এখানে লিখবো, এডিটেড বাই লিখবো, এডিটেড বাই। ধরো এটাকে একটু কারেকশন করে লিখবে, এটাকে কাটবে, কারেকশন তোমরা লিখে আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আমি একটু চেক করে ঠিকঠাক লিখেছো কিনা আমি চেক করে নিব। এটাকে এডিটেড বাই হবে। ঠিক আছে, এটাকে কেটে দিচ্ছি, কিন্তু সবসময় কিন্তু লেখা এই পাশে দুটো অক্ষর আসবে। তাহলে ডট দিয়ে আমি স্ল্যাশ চিহ্ন দিব। ডট দিয়ে স্ল্যাশ চিহ্ন দেবো, তাহলে এখানে সেমিকোমা দেওয়ার প্রয়োজন নেই। ডট দিয়ে স্ল্যাশ চিহ্ন দিয়ে তারপরে এডিশন, তারপরে এডিটেড বাই। এডিটেড বাই, এডিটেড বাই লেখার পর আবার ডট দিয়ে স্ল্যাশ চিহ্ন দিয়ে প্লেস প্লেস লিখবো, জায়গার নাম, তাহলে পাবলিশারের নাম, তার কমা দিয়ে ইয়ার। কিন্তু লেখা হয়েছে, বলো।
দেখো এটা কোনো নিয়ম নেই, যদি লেখা এদিকে লেখা জায়গা ধরলো না, তারপর এখানে তারপর ইলাস্ট্রেটেড লেখার পর বাইটা তারপর এখানে জায়গা ধরেনি, তাই এখানেও বাই লিখে আবার ডট দুটো অক্ষর লিখে এই পাশে স্ল্যাশ দিতে পারো। ঠিক আছে, যেমন আমি যেমন এই ব্যাপারটা ভালো মতো বুঝবে কি দেখো আমি সাপোজ ইলাস্ট্রেটেড লেখার পর আমি এটা মুছে দিলাম, এটা এইভাবে লিখতে পারো, বা যে যেমন খুশি, যেমন জায়গা ধরলো না, সাপোজ এদিকে লেখার পর জায়গা ধরলো না, আমি বাইটা লিখে দিলাম, এখানে লিখলাম ইলাস্ট্রেটেড বাই দুটো অক্ষর লেখার পর, তাহলে এখন আমি স্ল্যাশ চিহ্নটা এখানে দেব, ডট দিয়ে ইলাস্ট্রেটেড বাই লেখার পর আবার ডট দিয়ে ড্যাশ দেবো, দেওয়ার পর এডিটেড এডিশন এডিশন লেখার পর স্ল্যাশ চিহ্ন দেবো, তারপর এডিটেড বাই। বুঝতে পারলে? বলো বুঝতে পেরেছো কি? হ্যাঁ এই পাশে যদি সাপোজ এদিকে ইলাস্ট্রেটেড বাই এদিকে ডট লিখে দাও, তাহলে এডিশনটা এইখানে লিখতে হতো, এডিশনটা তো ইডিআই এখানের দিকে শুরু করতে হতো। ঠিক আছে, সিকোয়েন্স পর পর লিখে যাবে, জায়গা না ধরলে এবার এখানে এদিকে সবসময় যেভাবে মানে এদিকে যতই জায়গা স্পেস যদি থেকে যায়, সাপোজ আমি এই সাপোজ সাপোজ মানে টাইটেল লেখার পর সাব টাইটেলটা এদিকে জায়গা ধরলো না, তাহলে আমি সাব এদিকে সাব দুটো অক্ষর দেবো, সাব টাইটেল। ঠিক আছে, এরকম করে লিখবো। তারপর আমি লেখার পর ইলাস্ট্রেটেড, তারপর এটা একটা দেখালাম, তো আমি এডিশন লেখার পর আমি এডিটেড বাই এদিকে জায়গা ধরছে না, তাহলে আমি ইডিটা এখানে এসে লিখে শুরু করবো ডাইরেক্ট। ঠিক আছে, আপাতত এই নিয়মটা লেখো, পরে যখন প্র্যাকটিস করাবো তখন বুঝে যাবো। এখানে যেমন আছে সেমন লেখো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এডিটেড বাই পর্যন্ত হয়েছে বলো, প্লেস পাবলিকেশন ইয়ার পর্যন্ত হয়েছে। দেখো এখন যে আমরা যে এগুলো এটাকে আমরা অ্যাক্সেস পয়েন্ট বলি, অথার নেম, তাহলে এগুলো তো একটা একটা নাম রয়েছে। ঠিক আছে, তাহলে এটা এই ঘরটা এই পুরো ঘরটাকে কি বলা হয়? এই পুরো ঘরটাকে আমরা ফার্স্ট ইন্টেনশন বলি, বলে থাকি ফার্স্ট ইন্টেনশন। এগুলো কিন্তু আবার লিখবে না, এগুলো শুধু মনে রাখার জন্য। এই ঘরটাকে আমরা ফার্স্ট ইন্টেনশন বলে থাকি। ঠিক আছে, যেমন এটাকে আমরা অ্যাক্সেস পয়েন্ট বলে থাকি, যে টাইটেল বসে কখনো অথার নেম বসে, এটাকে অ্যাক্সেস পয়েন্ট বলে থাকি। তাহলে এই ঘরটাকে তার সেকেন্ড যে ঘরটা রয়েছে সেই ঘরটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় সেকেন্ড ইন্টেনশন। ঠিক আছে, সেকেন্ড ইন্টেনশন। তাহলে এই পুরো টোটাল মেন বডি যে রয়েছে, যে ঘরটা রয়েছে, সেটাকে আমরা থার্ড ইন্টেনশন বলে থাকি। ঠিক আছে, থার্ড ইন্টেনশন। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট ইন্টেনশন সেকেন্ড ইন্টেনশনে সবসময় দুটো অক্ষর সবসময় যদি বাইরে থাকবে, থার্ড ইন্টেনশন থেকে শুরু হওয়ার আগে দুটো অক্ষর থাকবে সবসময়। ঠিক আছে, যেটাই শুরু হোক না কেন এখানে দুটো হলো অক্ষর দিয়েই শুরু হবে, স্টার্টিং হবে দুটো অক্ষর দিয়ে। ঠিক আছে, মানে প্রথমটা স্টার্টিং হবে না, সেকেন্ড ইন্টেনশন থেকে লিখবো না, প্রথম যেটা শুরু হবে সেটা হলো থার্ড ইন্টেনশন থেকে লিখবো। থার্ড ইন্টেনশন থেকে লেখার পর যখন আবার পরের লেখাগুলো সব সময় কিন্তু সেকেন্ড ইন্টেনশন টাচ করবে। ঠিক আছে, সেকেন্ড ইন্টেনশনে দুটো করে অক্ষর কিন্তু দুটো করে লেটার কিন্তু টাচ করবে, টাচ করে তারপরে যাবে থার্ড ইন্টেনশনে লেখা শুরু হবে পরেগুলো। তাহলে প্লেস পাবলিকেশন ইয়ার পর্যন্ত হয়ে গেল। এখন তারপরে আমরা কিন্তু আবার দেখবে পরে কিন্তু একটা প্যারা করে আবার দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখবে এখানে ভলিউম, দেখবে এখানে ভলিউম বলে লেখা আছে। তাহলে আমরা সবসময় ভলিউম এটা কিন্তু লিখবে। ঠিক আছে, ভলিউম লিখে ডট দিবে,
ডট দিয়ে আবার পেজ লিখবে বন্ধনীর মধ্যে। এটা বন্ধনীর মধ্যে দেবে না, দাঁড়াও একটু কেটে দিচ্ছি, তারা একটু ওয়েট করো। ভলিউম লেখার পর কমা দিবে, তারপর কমা দিবে, কমা কমা দেওয়ার পর তারপরে পেজ দিবে। ঠিক আছে, পেজ দিয়ে ডট দিয়ে কমা দিবে। ঠিক আছে, পেজ লিখে ডট দিয়ে কমা দিবে। ডট লিখে কমা দিবে। ঠিক আছে, লেখার পর তারপরে ইলাস্ট্রেট কমা ম্যাপ কমা চার্ট কমা ডায়াগ্রাম। দেখো পরের আবার কিন্তু সেকেন্ড ইন্টেনশন থেকে শুরু হয়েছে, সেকেন্ড ইন্টেনশন থেকে ডিআই শুরু হয়েছে, ডায়াগ্রাম সেমি কমা দিয়ে সাইজ, তারপরে আবার ডট দিয়ে ড্যাশ লিখবে। ঠিক আছে, ডট দিয়ে ড্যাশ লিখে তারপর সিরিজ নেম, আবার এটা কিন্তু আবার ফার্স্ট বন্ধনের মধ্যে রাখবে। ডট দিয়ে আবার ড্যাশ লেখার পরে আবার ফার্স্ট বন্ধনের মধ্যে সিরিজ নেম, সিরিজ এডিটর। ঠিক আছে, সিরিজ এডিটর নেম, তার সেমি কমা দিয়ে আবার সিরিজ নম্বর, তারপরে ফার্স্ট বন্ধনী কমপ্লিট। ঠিক আছে, তারপরে নোটস লিখবে, আইএসবি নম্বরের সোজাসুজি করে লিখবে, কোলন চিহ্ন দিয়ে প্রাইস লিখবে। ঠিক আছে, এ পর্যন্ত লেখা হয়েছে। আইএসবি নম্বর দিয়ে একটু স্পেস দিবে, এতখানি স্পেস দিয়ে প্রাইস লিখে প্রাইসের রেটটা লিখতে হয়। এখানে প্রশ্নের মধ্যে প্রাইস থাকে, প্রাইস আবার 50 টাকা আছে, তাহলে এখানে 50 লিখতে হবে। তখন দেখবে আইএসবি নম্বর অনেকগুলো সংখ্যা থাকবে পর পর করে, সেই সংখ্যাগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের সংখ্যা, প্রশ্ন দেখে যখন প্রশ্ন সলভ করে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো। এটা পর পর লিখবে। কোথাও কিন্তু সেমি কমার পরিবর্তে কমা দিলাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সাপোজ আমি দেখলাম যে পেজের পর ডট কমা রয়েছে, তাহলে কিন্তু সেটাই দিতে হবে। ভলিউমের পর কমা রয়েছে শুধু, তাহলে কমা দিব। ঠিক আছে, ভলিউমের পর কমা রয়েছে, ইলাস্ট্রেটের পর কমা রয়েছে, ম্যাপের পর কমা রয়েছে, চার্টের পর কমা রয়েছে, তারপর যেমন প্লেসের পর কোলন চিহ্ন রয়েছে, তাহলে কোলন চিহ্ন, এগুলো মুখস্থ করতে হবে। কারণ এটা তোমাদের মানে এটা আজকে ক্লাসে শুধু তোমাদের এটাই থাকবে। এটা বোঝার পরেই তারপরে তোমাদের নেক্সট ক্লাসগুলো করাবো। এটা তোমরা বাড়িতে মুখস্থ করবে এবং না দিকে প্র্যাকটিস করবে, এবং কোনটার পর কি বসে এগুলো জানবে, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। যে টাইটেলের পর সমান সমান বসে, প্যারাল টাইটেলের পর কোলন বসে, এবং কার পর টাইটেলের পর প্যারাল টাইটেল রয়েছে সেটা জানতে হবে ভালো করে। সাব টাইটেল রয়েছে, তার অথার, আবার কোনটা কোন ইন্টেনশন, এই যে এই জায়গাটাকে বলা হয় ফার্স্ট ইন্টেনশন, এই জায়গাটাকে বলা হয় সেকেন্ড ইন্টেনশন, এইটা পুরোটাই হলো ফার্স্ট ইন্টেনশন। ঠিক আছে, এটাকে পুরোটা টাইটেল, অর্থাৎ এটা থার্ড ইন্টেনশন। পুরো বডিটা এখান থেকে শুরু হয়েছে, এই পুরো বডিটা হলো থার্ড ইন্টেনশন। আর তারপরে আমরা যদি দেখি, এটাকে বলা হয় মানে অ্যাক্সেস পয়েন্ট। ঠিক আছে, অ্যাক্সেস পয়েন্ট। তাহলে এই জায়গার নামগুলো ভালো করে মুখস্থ করতে হবে। এগুলো খাতার মধ্যে নোট করে লিখে রাখো, কোনটাকে অ্যাক্সেস পয়েন্ট বলা হয়, কোনটাকে ফার্স্ট ইন্টেনশন বলা হয়, কোনটাকে সেকেন্ড ইন্টেনশন বলা হয়, কোনটাকে থার্ড ইন্টেনশন বলা হয়। তার সাথে কল নম্বর, অ্যাক্সেশন নম্বর কি, যেমন কল নম্বর হলো কোথায় বসে, কল নম্বর সবসময় এখানে বসবে, এখানে সবসময় অ্যাক্সেশন নম্বর বসবে। ঠিক আছে, টাইটেল বসে এখানে, অথারের নাম সবসময় এখানে বসে। ঠিক আছে, তারপরে ট্রান্সলেটরের নাম সবসময় এখানে বসে।
তারপরে ট্রান্সলেটর দেখো, অথারের নাম লেখার পরই তারপর সেমি কমা দিয়ে আমরা কিন্তু ট্রান্সলেটরের নাম নাম লিখি, তারপর সেমি কমা দিয়ে তারপর ইলাস্ট্রেটরের নাম লিখি, ঠিক আছে। তো ইলাস্ট্রেটেড বাই লেখার পর তারপরে আমরা তারপরে এডিশন থাকলে এডিশন লিখি, তারপরে এডিটেড বাই এডিটরের নাম লিখি, তারপরে প্লেস, যখন দেখবি পোস্টে কখনো দেখবি জায়গার নাম থাকলে তার আমরা প্লেসের জায়গায় বসাবো, তারপরে প্লেস বা ক্লোন হচ্ছে, ঠিক আছে। তারপরে পাবলিশারের নামের পর কিন্তু কমা হচ্ছে, তারপরে ইয়ার বসবে, ঠিক আছে। তো এইরকম করে এগুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে একটু প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এটাই তোমাদের কাজ থাকলো, তোমরা এটা পড়বে বাড়িতে, ঠিক আছে। তারপরে এটা মেন এন্ট্রি, আজকে তোমাদের মেন এন্ট্রি ফরম্যাটটা বুঝালাম। যদি পরীক্ষা প্রশ্ন আসে যে তোমাদের মেন এন্ট্রি করতে দিল, তাহলে এই পুরোটা তোমাদের করতে হবে, ঠিক আছে। এটা একটা ফরম্যাট, এটা দিয়ে কিন্তু সমস্ত মেন এন্ট্রি করতে হবে। পরীক্ষায় যে প্রশ্নই দেখ না কেন অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলস থেকে এই ফরম্যাটই করতে হবে। যদি এটা ভালো মতো বুঝতে পারো তাহলে পরেরগুলো কিন্তু কোনো সমস্যা হবে না, তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে। তোমরা লিখে নিয়েছি তো, বলো কোনটাকে কোন ইন্টেনশন বলা হয়। খাতার মধ্যে লিখে নাও নোট করে, ঠিক আছে। তো আজকে এটাই থাকলো আমাদের আমাদের একদিন করে থিওরি ক্লাস হবে আর একদিন করে তোমাদের প্র্যাকটিক্যাল হবে। হ্যাঁ, দু একজনে অনেক দেখে প্র্যাকটিক্যাল পেপারেও অনেকগুলো সেট হয়, ঠিক আছে। এই জন্য অনেকের পরীক্ষা এখনো বাকি রয়েছে, শেষ হয়নি, চলছে এখনো, ঠিক আছে। দেখবে অনেকের হয়ে গেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, অনেকের হয়ে গেছে, অনেকের চলছে, অনেকের প্রায় লাইব্রেরি সায়েন্স কমপ্লিট, পরীক্ষা টরীক্ষা হয়ে দুটো পেপারই কমপ্লিট প্র্যাকটিক্যাল পেপার। অনেক প্র্যাকটিক্যাল পেপারে অনেকগুলো সেট হয়, দেখবে 20টার মতো প্রশ্ন তৈরি করে, অর্থাৎ 20টা সেট 20 সাপোজ আমি ধরি অনেকগুলো সেট করে, ঠিক আছে। ওই ইউনিভার্সিটি ডিসাইড করে কতগুলো প্রশ্নের সেট তৈরি করবে। দেখবে সেট ওয়ানের দেখবে সেট ওয়ানের দেখবে 7 পেপারে অনেক একটা সেট করলো, সেট 2 এরও আবার 7 পেপারে একটা, প্র্যাকটিক্যাল পেপারে একটা সেট করলো, আবার সেট 3, সেট 4, এরকম করে দেখবো অনেক সেট করবে, সেটা ইউনিভার্সিটি ডিসাইড করে। সেইভাবে যতগুলো সেট রয়েছে ততগুলো সেটের কিন্তু আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে। সাপোজ ধরুন সাপোজ 1 থেকে 50 জনের মতো স্টুডেন্ট রয়েছে, তাহলে 1 থেকে 10-এর জন্য সেট 1 দিচ্ছে, তবে 10 থেকে 20 রোল যাদের রয়েছে তাদের দিচ্ছে সেট 2, এরকম করে ইউনিভার্সিটি ভাগে ভাগে এক এক দিনে এক একজনের এক্সাম এক এক গ্রুপ করে এক্সামের ডেট তৈরি করে, ঠিক আছে। সেভাবে তারা এক্সাম দেয়, সেভাবে সবার প্রশ্ন এক থাকে না। না না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমার একটু হার্ড কোনো ব্যাপার নেই, যেদিন যে সেটটা হবে সেখানে তো অনেকগুলো স্টুডেন্ট দেবে, ঠিক আছে। আর হলো হার্ড, মডারেট টু হার্ড সেরকম কোনো ব্যাপার না, কারণ সেট 1 যে পরীক্ষা দেবে সেট 2 এর প্রশ্ন একটু আলাদা থাকবে, ঠিক আছে। ওইভাবে প্রশ্ন করে ওখানে কঠিন থেকে সহজ এরকম কিছুই নয়, মানে প্র্যাকটিক্যাল পেপার এতটাই সহজ যে প্র্যাকটিস করলে বুঝতে পারবে পরে, যে প্রশ্ন যেভাবে দেখ না কেন করে আসতে পারবে, ঠিক আছে। কারণ ডিডিসির থেকে এটা আরো সহজ, এই পেপারটা 7 পেপারটা, এই ফর্ম্যাটটা মুখস্থ করে তাহলে পরে ক্লাসে আর সমস্যা হবে না, প্রশ্ন দেখে তাড়াতাড়ি করতে পারবে। শুধু কিছু নিয়ম তোমাদের মনে রাখতে হবে, আর কিছু না। হ্যাঁ, তাদের নম্বর কাটা যাবে, একটা প্রশ্ন করে আসতে পারলে 18 নম্বর, ঠিক আছে। যেটা
এখন এটা মুখস্থ করো তাহলে অসুবিধা হবে না, এটা তো অনেক দিন প্র্যাকটিস করবে, তা আস্তে আস্তে তোমাদের মনেই থেকে যাবে যে টাইটেলের পর সবসময় সমান সমান হয়, অথারের পর সেমিকমা হয়, ট্রান্সলেটের পর সেমিকমা হয়, এগুলো তোমাদের এগুলো সামান্য একটা ফরম্যাট। এই ফরম্যাটের সমস্ত প্রশ্ন তোমাদের সাজাতে হবে, প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, মানে এই ফরম্যাটই সাজাতে হবে। প্রশ্ন দেখবে চিভেন পেপারে ক্যাটালগে যে প্রশ্নই দেখ না কেন এই ফরম্যাটে সাজাতে হবে। এছাড়াও আমি একটা প্রশ্নই দেখাচ্ছি, যেমন দেওয়া আছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স টেক সিরিজ। দেখো এটা সিরিজ, দেখো টেক সিরিজ, তাহলে আমার সিরিজটা দেখো, আমি সিরিজ কোথায় লেখা আছে, দেখো সিরিজ নাম দেখতে পাচ্ছ, সিরিজ নাম, তাহলে এইখানেই সিরিজ নামটা বসবে, পুরো সিরিজ নামটা এখানে বসবে। ঠিক আছে, এই ফরম্যাটে এইখানে বসবে সিরিজ নামটা, অর্থাৎ এই প্রশ্ন দেখে তোমাকে সাজাতে হবে। যেমন এটা কিন্তু আমি নম্বর দেওয়া আছে, তাহলে দেখো এখানে এই যে সিরিজ নম্বর, ঠিক আছে, সিরিজের পরে সিরিজ নম্বর দেখতে পাচ্ছি এই ফরম্যাটে, তাহলে এখানে নম্বরটা শুধু বসবে। এগুলো করাবো পরে ক্লাসে, এটা মুখস্থ করো তারপরে আমি করাবো। তারপরে আমরা যদি দেখি, দেখো এটা টাইটেল, এই একটা টাইটেল পাচ্ছি, তারপরে এডিটেড বাই পাচ্ছি, তাই এডিটরের নাম বসাবো। তারপরে দেখো এখানে প্লেস, ঠিক আছে, এটা পাবলিকেশন, দেখো একাডেমিক প্রেস বলে একটা পাবলিকেশন নাম, এই যে ইয়ার পাচ্ছি, ভলিউম পাচ্ছি, পেজ পাচ্ছি, তারপরে সাইজ পাচ্ছি, আইএসবি নম্বর পাচ্ছি, প্রাইস নম্বর পাচ্ছি। এইগুলো কিন্তু সিকোয়েন্স মেনটেন করে তোমাদের সাজাতে হবে। ঠিক আছে, এগুলো সব নিয়ম ফলো করে একদিনে এগুলো বুঝতে পারবে না, আগে এগুলো প্র্যাকটিস করে আসো, তারপরে আমরা আবার ট্রেসিং করতে হয়, অ্যারে এন্ট্রি করতে হয়, আরও অনেক অনেক ক্লাস রয়েছে, আস্তে আস্তে বুঝে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই, তোমাদের এটা পাঠিয়ে দেবো, প্র্যাকটিস করবে। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে বলো।